ভয়, সাসপেন্স, রহস্য ও থ্রিলারে ভরা ভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমার এই চ্যানেল প্রহেলিকার ধোঁয়াশা। নিয়মিত এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। শুরু করছি আমার আজকের গল্প, শ্রাবণী মুখোপাধ্যায়ের লেখা পর্দার আড়ালে। একটি বর্ষণমুখর রাত্রি, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। ব্যাঙ্গালোরের ইউবি সিটির কাছে একটি মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের নাম গোল্ডেন চ্যারিয়ট। বিল্ডিং ক্যাম্পাসে গোল্ডেন কালারের একটি প্রতিমূর্তি রয়েছে। মহাভারতের যুদ্ধে কৃষ্ণ সারথী ও অর্জুনের গীতার উপদেশ দেওয়ার প্রতিমূর্তি, তার সাথে জলের ফোয়ারা। 7 তলার 4টি 2BHK ফ্ল্যাটের একটিতে তৃণা একা মনে মনে তার পছন্দের একটি গানের কলি গুনগুন করছিল। একটু আগেই সে বাইরে থেকে ফিরেছে। বৃষ্টিটা তখন এত জোরে পড়ছিল না। নিজের ব্লু কালারের i20 গাড়িটাকে পার্কিং লটে ছেড়ে সে সবে মাত্র ফ্ল্যাটে এসেছে। এবার সে বাথরুমে যাবে ফ্রেশ হওয়ার জন্য। রাত তখন প্রায় 8:30। হঠাৎই দরজার বেল বেজে উঠল। কে এলো এই সময়? কারুর সাথে তো আজ দেখা করার কথা নেই। তৃণা এগিয়ে গিয়ে দরজার আই হলে চোখ রাখল। কই, কাউকে তো বাইরে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার তৃণা ফিরে যাচ্ছিল ডাইনিং হলের দিকে, কিন্তু আবার কলিং বেল বেজে উঠল। এবার কিছুটা বিরক্ত মুখে দরজার দিকে এগিয়ে যায় তৃণা। ভাবে নিশ্চয়ই পাশের ফ্ল্যাটের খুদে বিট্টুটা। দরজা খুলে ভালো করে বকে দিতে হবে, যাতে এই বাঁদরামি আর না করে। দরজা খুলতেই সাইলেন্সার লাগানো বন্দুকের দুটো গুলি তার হৃৎপিণ্ডকে এফোঁড় ওফোঁড় করে দেয়। মুখ থেকে কোনো শব্দ বেরোনোর সময় পেল না। মেঝেতে ধপ করে বডিটা পড়ে গেল। আক্রমণকারীরা দরজা বন্ধ করে দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। এরপর 2 দিন পরের ঘটনা। গোল্ডেন চ্যারিয়টের 7 তলার বাকি বাসিন্দারা এক উৎকট গন্ধের জন্য বিল্ডিং সেক্রেটারিকে কল করে এবং তিনি ব্যাপারটা পরীক্ষা করতে আসেন। 7 তলার করিডোরে যেন গন্ধটা ঘোরাফেরা করছে। সেক্রেটারি সব ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে কথা বলে, শুধুমাত্র তৃণার ফ্ল্যাট ছাড়া। ডোরবেল বাজানো সত্ত্বেও যখন দরজা খুলেনি, তখন তৃণার মোবাইলে ফোন করেন। সেখানেও নো রেসপন্স আসছে। তাই দেখে সেক্রেটারি বলেন, মনে হয় অফিসের কাজে বাইরে গেছে, পরে না হয় কথা বলে নিলেই হবে। চারিদিক পরীক্ষা করে কোনো কিচ্ছু পাওয়া গেল না। সব দিক পরিষ্কার। আর এই কোভিড সিচুয়েশনে তো আরো বেশি করে সাফাই ও স্যানিটেশন চলছে। ড্রেনেজও পরিষ্কার করা হচ্ছে নিয়মিতভাবে। অবশেষে দিন 4 পর 7 তলার ফ্ল্যাটের বাসিন্দারা নিশ্চিত হলো যে পচা গন্ধটা ওই তৃণার ফ্ল্যাট থেকেই আসছে। কিন্তু মোবাইল ফোনে তৃণাকে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ বলছে। তাছাড়া গত 3-4 দিন থেকে তৃণার কোনো খবরই নেই, তাকে দেখাই যায়নি। সাধারণত পাশের ফ্ল্যাটের ছোট্ট বিট্টু তৃণার ঘরে মাঝে মাঝেই হানা দিত গিফটের উদ্দেশ্যে। তৃণার সঙ্গে তার খুবই ভাব। বিল্ডিং সেক্রেটারি অতঃপর কোনো গতি না দেখে তৃণার ফ্ল্যাট খোলানোর ব্যবস্থা করেন। দরজা খোলা হলেই সবাই নাক চাপা দেয়। সে এক ভয়ানক দৃশ্য। তৃণার প্রায় পচা মৃতদেহ পড়ে আছে মেঝেতে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। চারিদিকে রক্ত শুকিয়ে রয়েছে। অশ্বিনী দিবাকর, বয়স প্রায় 28 বছর। বছর 2 হলো সিনিয়র ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছে, কারণ অতি অল্প সময়ের মধ্যে সে অনেক জটিল কেসের সমাধান করেছে। তাতে তার সুনামও বেড়েছে। তাই
যখনই কোনো প্যাঁচালো কেসের সমাধান করতে হয় তখনই ডেপুটি কমিশনার অশ্বিনীকে ডেকে পাঠান তার সাথে পরামর্শ করার জন্য। অশ্বিনী তার নিজের চেম্বারে চেয়ারে বসে মোবাইল ফোন থেকে কিছু নিউজ পড়ে নিচ্ছিল সকালবেলা। এটা তার রোজগারেরই অভ্যেস। ছোটোখাটো নিউজগুলো অনলাইন নিউজ থেকেই পড়ে নেয়। ফ্যাশন থেকে ফিন্যান্স সবেতেই তার সমান ইন্টারেস্ট। এখন প্রায় 11টা বাজে। মোবাইল ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে ডিজি পুলিশ কমিশনার মিস্টার ভেঙ্কটরামনের নম্বর ভেসে উঠল। অশ্বিনী বলে উঠল, হ্যালো স্যার, কেমন আছেন? উত্তরে তিনি বললেন তিনি ভালো আছেন। এরপর বললেন, ম্যাডাম, আপনাকে একটু কষ্ট দিচ্ছি। একটা নতুন কেসের ব্যাপারে আপনার সাহায্য চাই। ইউভিসিটির পুলিশ ইনচার্জের কোভিড ইনফেকশন হয়েছে, আর তাছাড়া কেসটা একটু কমপ্লিকেটেডও বটে। অশ্বিনী তখন চন্দ্রশেখর ওরফে চন্দ্রুকে ডেকে পাঠায়। চন্দ্রু সবে পুলিশের চাকরিতে ঢুকেছে বছরখানেক আগে। ভীষণ চটপটে আর উদ্যমে ভরা। অশ্বিনীর সাথে তার কমিউনিকেশন খুব পরিষ্কার। ম্যাডামের উপর তার অগাধ আস্থা আর খুব গৌরবও অনুভব করে। অশ্বিনী পৌঁছে যায় তার অ্যাসিস্ট্যান্ট চন্দ্রু এবং ফরেন্সিক টিমের সঙ্গে। ফ্ল্যাটটা সিল করে দেওয়া হয়েছে। মৃতদেহকে পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে 3 থেকে 4 দিনের আগে এই ঘটনাটা ঘটেছে। কোনো স্ট্রাগলের চিহ্ন নেই। ইন্সপেক্টর অশ্বিনী ঘরের সমস্ত জিনিসপত্র খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তার মনে হলো যে তৃণা দরজা খোলার সাথে সাথেই তার উপর হামলা হয় এবং নিমেষেই খুন করে আততায়ী সরে পড়ে। খুব ঠান্ডা মাথার খুন। ঘরের মধ্যে সবকিছু পরিপাটি করে সাজানো। মডার্ন লিভিংয়ের নিত্য প্রয়োজনীয় সব রকম উপকরণ মজুত রয়েছে। স্মল জিম ইকুইপমেন্ট, ভ্যাকুয়াম ক্লিনার থেকে মাইক্রোওভেন। ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডেকোরেশনও ভীষণ সুন্দর। দেওয়ালে কিছু পেইন্টিং এবং তৃণার একটি পোর্ট্রেট লাগানো রয়েছে। পোর্ট্রেটটি দেখে তৃণার চরিত্র সম্বন্ধে কিছু আইডিয়া করা যেতে পারে। চিবুক উন্নত, চেহারায় দৃঢ় ব্যক্তিত্বের ছাপ, ডিম্বাকৃতি মুখ। বয়স বোঝা যাচ্ছে না, তবে 30-এর মধ্যেই হবে। ফরেন্সিক টিম ঘরের মধ্যে ফিঙ্গারপ্রিন্টস, ফুটপ্রিন্টস, ব্লাডের স্যাম্পেল সংগ্রহ করছে। মোবাইল ফোন, ল্যাপটপ সবেরই ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। সেগুলোও সাথে নেওয়া হলো পরীক্ষা করার জন্য। সিসিটিভির মনিটর এবং তার রেকর্ডিং মেশিন সহ পুরো সিস্টেমটাই বিল্ডিংয়ের অফিস রুমে একটা টেবিলের ওপর রাখা। সবসময় অনলাইন সিস্টেম। বিল্ডিং সেক্রেটারি ছাড়াও একজন অল্প বয়সী ছেলে কাজ করে এখানে। বিল্ডিং মেনটেনেন্স এবং অ্যাকাউন্টসের কাজ ছাড়া আরও নানান আনুষঙ্গিক কাজ সে করে। বিল্ডিং সিকিউরিটি ক্যামেরার রেকর্ডিং ব্যাকআপ সিডি নেওয়া হচ্ছে। যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট আসছে, মৃত্যুর সঠিক দিন বলা শক্ত। তাই প্রায় 15 দিনের রেকর্ডিং ব্যাকআপ নিতে নির্দেশ দিল অশ্বিনী। বিল্ডিং সেক্রেটারির সাথে কথা বলে জানা গেল যে তৃণা এমজি রোডের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কাজ করত এবং ভালোই স্যালারি পেত। কারণ ফ্ল্যাটের রেন্ট ছিল প্রায় 30,000 টাকা। তৃণার পার্সোনাল লাইফ বলতে বা ফ্যামিলি সম্বন্ধে কিছুই বিশেষ জানা যায়নি। বাবা মা, ভাই বোন কারোর কথাই বিশেষ জানা যাচ্ছে না। এমজি রোডে ঝাঁ চকচকে অফিস। নাম অ্যানাপলিস অ্যাডভার্টাইজিং এজেন্সি। তৃণার মৃত্যুর খবরটা নিউজ চ্যানেল কভার করেছিল। বেশিরভাগ অফিস কলিগস ব্যাপারটা সেখান থেকেই জানতে পারে। ইন্সপেক্টর অশ্বিনী প্রথমে অফিসে HR ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলার জন্য পা বাড়ায়। HR ডিপার্টমেন্টের
হেড মিসেস সুকন্যা অনেক দিন এই কোম্পানিতে আছেন। তৃণার সম্পর্কে জিজ্ঞাসা করায় সুকন্যা বললেন, তৃণাকে তো আমি অনেক দিন থেকেই চিনি, খুব ভালো মেয়ে, এই বছর 30 বয়স হবে, সুন্দরী অবিবাহিতা মহিলা। অফিসে নানান সেলিব্রেশনের সময় তার সাথে কথা হতো। খুবই বুদ্ধিদীপ্ত, হাসি খুশি আর শান্ত প্রকৃতির অ্যাট্রাকটিভ মেয়ে ছিল। এমপ্লয়ি ডাটাবেস থেকে তৃণার বায়োডাটা, বাড়ির অ্যাড্রেস এবং অন্যান্য প্রয়োজনীয় ডিটেলসগুলো ইমেল করে দিতে বলল অশ্বিনী। সুকন্যার কাছ থেকে বিদায় নিয়ে অশ্বিনী এবার কোম্পানির জেনারেল ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে কথা বলতে তার চেম্বারের দিকে চল। ওনার নাম মিস্টার প্রকাশ, বয়স প্রায় 50 বছর। নিজের চেয়ারে বসেছিলেন। নমস্কার বিনিময়ের পর কথা শুরু হলো। ইন্সপেক্টর অশ্বিনী জিজ্ঞাসা করলেন, তৃণার মা বাবা, ফ্রেন্ডস ও রিলেটিভ সম্পর্কে কিছু জানা আছে কি? মিস্টার প্রকাশ জানান যে তিনি তৃণার সঙ্গে গত 3 বছর ধরে কাজ করছেন। তার মতে তৃণা একজন স্বাবলম্বী, বুদ্ধিদীপ্ত, চটপটে মেয়ে ছিল, আর কাজের ব্যাপারে সে ছিল খুবই পারদর্শী। নেচারের দিক থেকে একটু ইন্ট্রোভার্ট ছিল। কাজের বাইরে তাকে লুজ টক করতে কখনো দেখা যায়নি। বাবা মা, বন্ধু বান্ধব সম্পর্কে কোনো কথা কোনো দিন বলে বা পার্সোনাল রিজনের জন্য কোনো দিন ছুটিও নেয়। একটু অদ্ভুত লাগলেও যখন কাজের ক্ষেত্রে কোনো কমপ্লেন নেই, তো বাকি জিনিসগুলো সাইডে হয়ে যায়। অশ্বিনী আরও জিজ্ঞাসা করে, ইদানিং কি কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছিলেন বা কোনো ব্যাপারে আপসেট ছিল? সব দিন তো আর সমান যায় না, তাই। মিস্টার প্রকাশ বললেন, না না, সেরকম কিছু তো মনে পড়ছে না। তৃণা তো সবসময় খুব চটপটে আর পরিপাটিই ছিল। তবে হ্যাঁ, মনে পড়েছে, লাস্ট ক্লায়েন্ট মিটিংয়ে তৃণা একটু অমনোযোগী হয়ে পড়ে, আর সেই কারণেই প্রেজেন্টেশন একটু ভুল হয়ে গিয়েছিল। তবে সঙ্গে সঙ্গেই সে সামলে নেয়। খুব অল্প সময়ের জন্য হলেও সেটা চোখে পড়েছিল, কারণ তৃণাকে সেদিন খুব আপসেট লাগছিল। মিটিংয়ের পরে সে আমার কাছে সরিও বলে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তার শরীর ঠিক আছে কিনা বা অন্য কিছু অসুবিধা হয়েছে নাকি। সে বলেছিল, আমি একদমই ঠিক আছি, একটু অমনোযোগী হয়ে গিয়েছিলাম। অশ্বিনী জিজ্ঞাসা করল, তা এটা কবেকার ঘটনা? মিস্টার প্রকাশ চিন্তা করে বলল, মনে হয় লাস্ট বুধবার, মানে আজকে থেকে 1 সপ্তাহ। এবার অশ্বিনী চেয়ার থেকে উঠে পড়ে। তারপর বলে, মিস্টার প্রকাশ, যদি কিছু আরও উল্লেখযোগ্য মনে পড়ে তো প্লিজ আমাদের জানাতে ভুলবেন না, কারণ বুঝতেই পারছেন মার্ডার কেস তো। ছোট থেকে খুব ছোট ব্যাপারগুলো হেল্প করবে রহস্যের জট ছাড়াতে। অশ্বিনী চলে যেতেই মিস্টার প্রকাশ ইন্টারকমে তার সেক্রেটারি রঞ্জিতকে ডেকে পাঠায়। রঞ্জিত বছর 32-এর একজন সুদর্শন ব্যক্তি। প্রকাশ জানতেন যে রঞ্জিত তৃণাকে পছন্দ করে, তাই তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তৃণার সম্বন্ধে কিছু জানো? আসলে তুমি তো বেশ ইন্টারেস্টেড ছিলে তৃণার ব্যাপারে। রঞ্জিত বলে ওঠে, স্যার, আপনি ঠিকই বলেছেন, আমার তৃণাকে ভালোই লাগে। অনেক চেষ্টাও করেছিলাম ওর সঙ্গে একটু বন্ধুত্ব করবার, মনের কথা বলবার, কিন্তু ও ভীষণ অদ্ভুত ছিল। সবার সাথে হাসি খুশিভাবে কথা বললেও নিজের বাইরে একটা প্রাচীর তৈরি করে রাখ, সেটা ভেদ করে ওর মনের নাগাল পাওয়া ছিল খুব শক্ত। প্রকাশ বললেন, তুমি তো সব সময় ওর কাছাকাছি থাকার চেষ্টা করতে, তার ইদানিং কি কিছু অন্যরকম দেখেছিলে? না স্যার, সেরকম তো কিছু চোখে পড়েনি, কারণ এত রিজার্ভ থাকতো যে মুখে কোনোদিন কোনো চিন্তার চিহ্ন পর্যন্ত চোখে পড়েনি। তবে গত সপ্তাহে একদিন একটা ফোন এলো, আর
খানিকক্ষণের জন্য তৃণাকে দেখলাম মন দিয়ে কি একটা ভাবছে এবং অন্যমনস্ক হয়ে গিয়েছিল। আরে স্যার, ওই দিন যেদিন ওই প্রেজেন্টেশন দিতে গিয়ে ভুল হয়ে গিয়েছিল। এগুলো বলে রঞ্জিত তার নিজের জায়গায় ফিরে গিয়েছিল। চেয়ারে বসে সে তৃণার কথা ভাবতে থাকে। কত চেষ্টা করেছে তার সঙ্গে ভাব জমাতে, কিন্তু এত হিমশীতল মেয়ে সে আর দেখেনি। এদিকে সুদর্শন পুরুষ হিসেবে মহিলা মহলে খুবই পপুলার ছিল রঞ্জিত, কিন্তু তৃণা কোনোদিনই তাকে পাত্তা দেয়নি। মনে মনে ভীষণ রাগ হতো, কিন্তু প্রকাশ করতো না। মনে পড়ছিল একবার অফিসের অ্যানুয়াল ডে ফাংশনের পর কেউ কেউ পাবে নিজের পছন্দের মতন ড্রিঙ্কস অর্ডার করছিল। ডান্স ফ্লোরে মস্তিতে সব কোমর দোলাচ্ছিল। তৃণাও ডান্স ফ্লোরে খানিকক্ষণ সময় কাটিয়ে ড্রিঙ্কসের কাউন্টারের সামনে গিয়ে বসল। সবার সাথে তালে তাল মিলিয়ে টাকিলা শটস নিচ্ছিল, কিন্তু 4টে শট নেওয়ার পর সে গাত্রোত্থান করল। তার কিছুটা অস্বস্তি হচ্ছিল। রঞ্জিত জিজ্ঞাসা করেছিল বাড়ি পৌঁছে দেবে কিনা, কিন্তু তৃণা সামলে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি করে বেরিয়ে গেল। বলল, আমি ঠিক আছি, কোনো চিন্তা নেই। পরদিন আবার সেই একই রকম পরিপাটি তৃণা অফিসে এলো। আগের রাত্রের কোনো অবসাদ বা শরীর খারাপের কোনো লক্ষণই নেই। এর থেকেই বোঝা যাচ্ছিল সে খুব ব্যালেন্সড, আর নিজের খেয়াল সে নিজেই রাখতে পারে, কাউকে কোনো সুযোগ দিতে চায় না। পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে। 2খানি 9mm বুলেট মৃত্যুর কারণ। মৃতদেহ আবিষ্কারের 5 দিন আগে মৃত্যুর দিন শনাক্ত করা হয়েছে। মনে আছে সেদিন খুব জোর বৃষ্টি পড়ছিল, জায়গায় জায়গায় জল জমে গিয়েছিল। তৃণার মৃতদেহ তার বাড়ির লোকেদের হাতে তুলে দিতে হবে। অ্যানাপোলিসের HR ডিপার্টমেন্টের রেকর্ড থেকে জানা যাচ্ছে যে তৃণা কলকাতার ভবানীপুরের মেয়ে। স্কুল কলেজ সবই কলকাতাতে। তাছাড়া পুনে ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে MBA করেছে ডিস্টেন্স করেসপন্ডেন্স কোর্সে। কন্ট্যাক্ট ফোন নাম্বার যেটা দেওয়া আছে তা আউট অফ অর্ডার। আশ্চর্যের বিষয়, তৃণার মোবাইল ফোন থেকে বাড়ির লোকেদের কোনো কন্ট্যাক্ট নম্বর পাওয়াই যাচ্ছে না। এখন অবশ্য কর্তব্য এই যে তাড়াতাড়ি ভবানীপুর থানার সঙ্গে কন্ট্যাক্ট করা দরকার। মৃতদেহটা মর্গে রাখা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট চন্দ্রু কাজে লেগে গেল। শুধু মিস্টার জয়প্রকাশ বলে একজনের নম্বর দেওয়া আছে, একটি পেইং গেস্টের মালিক। তৃণা যখন প্রথম এই শহরে এসেছিল তখন তার পিজিতেই থাকত। অশ্বিনী IT ডিপার্টমেন্টকে তৃণার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ভালো করে দেখতে বলল, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তৃণার কোনো অ্যাকাউন্টই নেই। IT সেলের সাথে আবার যোগাযোগ করে তৃণার মোবাইল ফোনটিকে ভালোভাবে নেড়ে ঘেঁটে দেখতে বলল। কার সাথে কথা বলেছে, কতক্ষণ কথা বলেছে, সব কিছুর রিপোর্ট দিতে বলল। মহা মুশকিল, কোন দিক দিয়ে যে তদন্ত শুরু করবে। এখনো পর্যন্ত সমস্ত ঘটনাকে মনে মনে সাজানোর চেষ্টা করে অশ্বিনী। যতটুকু জানতে পারা যাচ্ছে তাতে তৃণা একজন ইন্ট্রোভার্ট, রিজার্ভ ও ব্যালেন্সড মেয়ে ছিল। সেখানে এই মার্ডার কিছুতেই ম্যাচ করছে না। অশ্বিনী ভাবতে থাকে, সে নিজে একজন স্বাধীনচেতা ও আত্মবিশ্বাসে ভরপুর ওয়ার্কিং ওম্যান। পুলিশের চাকরি ছিল তার স্বপ্ন। নিয়মিত শরীরচর্চা এবং বিভিন্ন সাবজেক্টের উপর পড়াশোনা করা তার হবি। সবথেকে প্রিয় সাবজেক্ট হলো মানুষের মন এবং চরিত্র বিশ্লেষণ করা। যখন সে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে তখন সে বুঝতে চায় সেই ব্যক্তিটির মনের গভীরতা কত, বা যেন সে তার মনের ভিতরটা দেখতে চায়, কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কিনা। খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা।
আর তার এই জিজ্ঞাসু চরিত্রই অশ্বিনীকে সবার থেকে আলাদা করে। অশ্বিনীর সামনে তৃণার ফ্ল্যাট থেকে পাওয়া জিনিসের লিস্টগুলো টেবিলের ওপর ছিল। সে তার উপর চোখ বোলাতে লাগল, যদি কোনো সূত্র পাওয়া যায়। ইতিমধ্যে প্রায় 10 দিন অতিবাহিত হয়েছে। গোল্ডেন চ্যারিয়ট বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরা রেকর্ডিংয়ের সিডি এসেছে। ল্যাপটপে 15 দিনের রেকর্ডিং দেখা হচ্ছে। সেদিন খুব বৃষ্টি হয়েছিল। সেদিনের ফুটেজ বারবার করে ঘুরিয়ে দেখা হচ্ছে। সিকিউরিটি রেজিস্টার অনুযায়ী সেদিন তৃণার ফ্ল্যাটে কোনো ভিজিটর ছিল না। এছাড়াও 7 তলার কোনো ফ্ল্যাটেই বাইরে থেকে কেউ আসেনি। তার সিকিউরিটি গার্ড দুজনকেই জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। সকালে সিকিউরিটি গার্ড কৃষ্ণা বলে যে রাত্রের সিকিউরিটি গার্ড একটু দেরি করে পৌঁছেছিল সেদিন। বৃষ্টি পড়ছিল খুব। সে পুরো ভিজে গিয়েছিল। রাত্রি 8টা হবে তখন। বিল্ডিংয়ের ভিতর লিফটের পাশে অফিস রুমে জামা চেঞ্জ করতে গিয়েছিল। ঠান্ডা লাগছিল তার, তাই দুজনে মিলে ইলেকট্রিক কেটলিতে চা বানিয়ে খেয়েছিল। তার জন্য হয়তো 10 মিনিটের মতন সময় লেগেছিল। সে সময় কোনো গাড়ি বাইরে থেকে আসেনি বা বিল্ডিং থেকে বাইরেও যায়নি। কিন্তু খুন তো একটা হয়েছে। 7 তলার সিসিটিভি ফুটেজে কাউকে দেখা যাচ্ছে না। এর থেকে বোঝা যাচ্ছে যে এই খুন খুব ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা করে করা হয়েছে। সিসিটিভি ফুটেজকে ট্যাম্পার করা হয়েছে। অশ্বিনী আজ আবার গোল্ডেন চ্যারিয়টে এসেছে। বিল্ডিং সেক্রেটারিকে ডাকা হলো। সে তো খালি বলতে থাকে সে কিছুই জানে না। এমনিতেও তৃণা কারোর সাথে পাঁচে থাকে না, তো তার শত্রু কোথা থেকে হবে? তৃণার ফ্ল্যাটে ভিজিটার কেউ আসতোই না। কেউ আসলেও কোনো টেকনিশিয়ান, সার্ভিস প্রোভাইডার, কোনো না কোনো কাজের জন্য। তৃণার সঙ্গে সব থেকে ভালো সম্পর্ক ছিল পাশের ফ্ল্যাটের সুরভিদের। সুরভি তার স্বামী বিশ্বনাথ পাটেল, 2টি বাচ্চা আর তাদের ঠাকুমা মানে বিশ্বনাথের মা। সুরভি হাউসওয়াইফ, স্বামী বিশ্বনাথ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তৃণা কখনো কখনো সুরভিদের সঙ্গে কথা বলতো আর ছোট্ট বিট্টুকে ভীষণ ভালোবাসত। মাঝে মাঝেই ক্যাডবেরি খেলনা নিয়ে এসে বাচ্চাগুলোকে দিত। তৃণার সঙ্গে তাদের খুব ভাব ছিল। তৃণার মৃত্যুতে তারা সবাই দুঃখিত এবং হতভম্ব। অশ্বিনী চন্দ্রকে বলে যে তৃণা বিশেষভাবে নিজেকে সব কিছু থেকে আলাদা রাখতে চেয়েছে। হতে পারে যে তৃণার আরেকটা জীবন ছিল সবার অলক্ষ্যে। এরপর সে চন্দ্রকে জিজ্ঞাসা করে কলকাতা থেকে কোনো খবর এসেছে কিনা। সে বলল, না ম্যাডাম, এখনও আসেনি। অশ্বিনী বিষয়টা অন্যভাবে চিন্তা করতে লাগল। হঠাৎ তার মাথায় বিদ্যুতের ঝিলিক খেলে যায়। এভাবে তো সে চিন্তা করেনি আগে। চন্দ্রকে বলল, শিগগিরই তৃণার ফ্ল্যাটের দরজা খোলো। চন্দ্র অবাক হয়ে ম্যাডামের দিকে তাকিয়ে থাকে। যদিও সে ম্যাডামকে ভালো করেই চেনে এবং সে নিশ্চিত যে তিনি কোনো সূত্রের সন্ধান নিশ্চয়ই পেয়েছেন। অশ্বিনী বলে, সমস্ত ফ্ল্যাটটা তন্ন তন্ন করে খোঁজো। দেওয়াল থেকে কাপবোর্ড থেকে মেঝে থেকে সব কিছু খুব ভালোভাবে খোঁজা যায়। মুহূর্তের মধ্যে গোটা ফ্ল্যাট তোলপাড়। ফ্ল্যাটটা সুন্দর করে সাজানো ছিল, ঠিক যেমন তৃণা নিজে পরিপাটি ছিল। ডাইনিং কাম ওপেন কিচেনের মধ্যে উডেন জালির পার্টিশন। ঘর সাজানোতে পেইন্টিংয়ের আধিক্য দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে চোখ টানছে তৃণার একটা পোর্ট্রেট, স্কোয়ার সাইজের 2 ফুট দৈর্ঘ্যে ও প্রস্থে। অশ্বিনী খানিকক্ষণ সেই পোর্ট্রেটের দিকে তাকিয়েছিল। ডিম্বাকৃতি মুখ, দৃঢ় চিবুক, পাতলা ঠোঁট, সঙ্গে উজ্জ্বল চোখ দুটি তার এক ব্যক্তিত্বের আভাস দিচ্ছে। অশ্বিনীর
সিক্সথ সেন্স কিছু বলছে। চন্দ্রকে বলল, দেওয়াল থেকে ছবিটা সরাও তো। দেওয়াল থেকে ছবিটা সরানোর পর একটা ছোট সুইচ দেখা গেল তার তলায়। সুইচটি টিপতেই দেওয়ালের গায়ে একটা 1 ফুট জায়গা একটি কুলুঙ্গির আকার নিল। হাত ঢুকিয়ে তার থেকে একটা স্মার্টফোন পাওয়া গেল। ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হয়ে গেছে। আরও চমক বাকি ছিল। চিরুনি তল্লাশি করে কিচেনের এক কাপবোর্ড থেকে বেরিয়ে এলো একটা অটোমেটিক পিস্তল। অশ্বিনী এতটা আশা করেনি। এই সফলতা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। অশ্বিনী ইতিমধ্যে তার টিমকে তৃণার নামে ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলস খুঁজতে বলেছিল। তার সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট ছাড়া অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তার ট্রানজ্যাকশানও দেখতে বলে। এছাড়া লকার হোল্ড করছে কি না তার ডিটেলসও নিতে বলে। চন্দ্রকে তাড়া দেয় কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করতে। তৃণার অতীত সম্পর্কে খোঁজ নেওয়া খুবই জরুরি। ফরেন্সিক রিপোর্টে আগেই বলা হয়েছে যে তৃণার ঘরের মধ্যে কোনো ব্যক্তির ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট নেই। খুনি ঘরের মধ্যে ঢোকেইনি। কলকাতার ভবানীপুর থানা। সাব ইন্সপেক্টর মিস্টার মল্লিক ইন্সপেকশন করতে গিয়ে জানতে পারে যে তৃণা হাজরার এক নার্সিংহোমে জন্মেছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বেলতলা গার্লস স্কুল থেকে আর হাজরার ওমেন্স কলেজ থেকে অনার্স গ্র্যাজুয়েট। যে অ্যাড্রেস লেখা ছিল, গত 5 বছর হলো তৃণার বাড়ির লোকেরা কেউ সেখানে থাকে না। প্রতিবেশীরা জানালো যে খুব শান্তশিষ্ট পরিবার ছিল। বাবা মা ভাই বোন এই নিয়ে ছিল ছোট্ট সংসার। পড়াশোনাতে 2 ভাই বোনই খুব ভালো ছিল। তৃণা বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যায়। তারপর 2-3 বছরের পর তার ভাই বাবা ও মাকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর আর কোনো যোগাযোগই নেই তাদের সাথে। মিস্টার মল্লিক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুতে যোগাযোগ করলেন। এদিকে গোপন মোবাইল ফোনটি পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল। সেটা অনেক কষ্টে খোলা হয়েছে। তার থেকে গুটি কয়েক ফোন নম্বর পাওয়া গেছে। কাদের নামে সেগুলো রেজিস্টার করা আছে এবার সেটা বের করা হচ্ছে। 4-5টি নাম্বারই পাওয়া গেছে। এর মধ্যে একটি হলো অনলাইন হেলথ কেয়ারের কাস্টমার কেয়ার নাম্বার। বাকি নম্বরের আরেকটি লোকাল এসটিডি বুথের নাম্বার। একটা প্রাইভেট মোবাইল নাম্বার, মনে হয় কোনো ভিআইপির নাম্বার। চমকের মধ্যে রয়েছে 2টো কানাডার নম্বর। ফোন নম্বরগুলোকে ভালোভাবে যাচাই করা হচ্ছে। পুলিশের স্পেশাল সেল এই কাজে লেগে পড়েছে। এখন কোনোভাবেই এই কেস সাধারণ মার্ডারের পর্যায়ে পড়ছে না। অশ্বিনী ডেপুটি কমিশনার অফ পুলিশকে নিয়মিত এই কেসের আপডেট দিয়েছে আর রিকোয়েস্ট করেছে যাতে দরকার মতো সব রকম সাহায্য পাওয়া যায়। বিশেষ নম্বরগুলোকে যাচাই করতে গিয়ে নানান চমকপ্রদ তথ্য সামনে ওঠে। অনলাইন হেলথ কেয়ার কাস্টমার কেয়ারের নাম্বারটা আসলে একটি ইউনিসেক্স মেসেজ পার্লার। অনুমান করা হচ্ছে যে এটা আসলে একটা মধুচক্র। অল্প বয়সী ছেলেমেয়েরা শহরের নামি দামি কাস্টমারদের দেহ মেসেজ করে। অশ্বিনী এখানে পুলিশ রেড করতে নির্দেশ দিল। কানাডার 2টো নম্বরের একটিতে পুলিশ আইটি ডিপার্টমেন্ট থেকে কল করে। ওপাশ থেকে কল রিসিভ করে এক পুরুষ কণ্ঠ হ্যালো বলে ওঠে। পুলিশ অফিসার তৃণার নাম করতেই সঙ্গে সঙ্গে ফোন কেটে যায় রং নাম্বার বলে। তৃণার নামটা শোনার সঙ্গে সঙ্গেই যেন ফোনটা তাড়াহুড়ো করে কেটে দেয়। কানাডার 2য় নম্বরটা সুইচড অফ বলছে। এখন সেখানে রাত্রি। এরপর আসে এসটিডি বুথের নাম্বারের পালা। এই শহরের KR পুরমের কাছে এক সবজি মান্ডির সামনে একটি
টিভি রিপেয়ারের দোকান আছে, সেই দোকানের লাগোয়া এসটিডি বুথটা। প্রাইভেট ভিআইপি নম্বরটারও খোঁজ চলছে, শিগগিরই তারও হদিশ মিল। তৃণার ল্যাপটপ থেকে উল্লেখযোগ্য কিচ্ছু পাওয়া যায়নি, পুরোপুরি অফিসের কাজেতেই ব্যবহার করা হয়েছে। অটোমেটিক পিস্তলের ওয়েপন নাম্বার থেকে জানা গেছে দিল্লির একটি সিকিউরিটি এজেন্সির নামে রেজিস্টার করা। চমকের পর চমক, প্রাইভেট ভিআইপি নাম্বারটি বিশিষ্ট এক এমএলএ মিস্টার কার্তিকের। গত কয়েক বছর ব্যাঙ্গালোরের পলিটিক্সের ক্ষেত্রে একজন ক্ষমতাশালী ব্যক্তি। স্মাগলিং, অস্ত্র চোরাচালান ও নানান বেআইনি বিজনেস থেকে মধুচক্র, খুন, জখম ইত্যাদি নানান কুকর্মের অধিকারী। তার বিরুদ্ধে অনেক কমপ্লেন থাকলেও প্রমাণ ও সাক্ষীর অভাবে তাকে কিছুতেই কবজা করা যাচ্ছে না। অশ্বিনী ভাবতে পারেনি যে ব্যাপারটা এইভাবে মোড় নিতে চলেছে। তৃণার মতন একটি শিক্ষিত, আধুনিকা, রিজার্ভ প্রকৃতির মেয়ের সাথে এই দুষ্কৃত এমএলএর কী সম্পর্ক? সত্যিই ধাঁধায় পড়া গেল। পলিটিক্যাল বডির নাম যুক্ত হওয়ায় খুব সাবধানে ব্যাপারটা সামলাতে হবে। চন্দ্রকে বলল এমএলএর সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিতে। হোয়াইটফিল্ডের এক বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর, ঝাঁ চকচকে ম্যাসাজ পার্লার, রিল্যাক্স। পুলিশের রেড পড়েছে আজকে। সংস্থাটির কর্ণধার একজন কেরালিয়ান, নাম মিস্টার জন চাকু। লকডাউনের পর আবার বিজনেস ভালোই চলছে। সে দিব্যি আয়েশ করে নিজের চেম্বারে বসেছিল। হঠাৎ পুলিশের আগমনে চেয়ার থেকে লাফিয়ে ওঠে। সে তার চেয়ার থেকে হা হা করে ছুটে এলো, বলল, কি হয়েছে, কি হয়েছে, পুলিশ কেন? অন্যান্য এমপ্লয়িজরাও এসে জুটল চারধার থেকে। সমস্ত ঘর তল্লাশি হলো। যদিও সময়টা দুপুর, তাই সেরকম কাস্টমার ছিল না। আজকাল আবার হোম সার্ভিসও দেওয়া হচ্ছে এক্সট্রা চার্জেসের বিনিময়ে। অশ্বিনী তৃণার ফটোগ্রাফ সামনে তুলে ধরে সবাইকে জিজ্ঞাসা করে, আপনারা কি এই ফটোর মহিলাকে চেনেন? যদি চেনেন তো আমাদের তার সম্পর্কে জানান। কিন্তু আশ্চর্য, সবাই এক কথায় বলে উঠল যে তারা কখনো তৃণাকে দেখেইনি। চন্দ্র ফিসফিস করে অশ্বিনীকে বলে, ম্যাডাম, মনে হয় রং কানেকশন, কোনো তথ্যই তো হাতে আসছে না। অশ্বিনীর মন থেকে খটকা কিছুতেই যাচ্ছে না। তার মন বলছে যে কিছু না কিছু কানেকশন তো আছে। হঠাৎ সে বলে উঠল, আপনাদের সকল এমপ্লয়িজ আর অ্যাসোসিয়েটদের ফোন নাম্বার আর ইনফরমেশন আছে তো? তাহলে সেই লিস্টটা একবার বার করুন তো। চন্দ্রকে বলল সেই লিস্টের মধ্যে তৃণার দুটি মোবাইল ফোনের নাম্বার আছে কি না তা চেক করতে। শেষ পর্যন্ত অশ্বিনীর অনুমানই সঠিক। সেকেন্ড মোবাইল নাম্বারটা লিস্টে রয়েছে, কিন্তু অবাক করা বিষয়, নম্বরটা সামাইরা নামে লিস্টে সেভ করা হয়েছে। ইনকোয়ারি করে জানা গেল যে সামাইরা ম্যাসেজ পার্লারের একজন পার্ট টাইম কর্মী। সাধারণত স্যাটারডে সানডেতেই তার শিডিউল থাকত, তবে কোনো কোনো স্পেশাল ক্লায়েন্টদের রিকোয়েস্টে সে হাজিরা দিত। হেলথ কেয়ারের এক মহিলা কর্মী মিনা হঠাৎ বলে ওঠে, মিনার সঙ্গে তার রাস্তায় পরিচয় হয়েছিল। কে বা কারা তাকে মিনার বাড়ির সামনে মারধর করে ফেলে দিয়ে গিয়েছিল। মিনা তাকে নিজের বাড়িতে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে। সামাইরা মিনাকে বলেছিল যে তারা খুব গরিব, বাড়িতে মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে সংসার। পড়াশোনা বেশি দূর করতে পারেনি, তাই চাকরি পাওয়া তার পক্ষে মুশকিল ছিল। পেটের দায়ে তাকে অনেক খারাপ কাজ করতে হয়েছে। সামাইরা বলেছিল যে সকালের দিকে সে এখন
কারখানায় চাকরি করে, কিন্তু যা মাইনে পায় তাতে চলে না। সাইড ইনকাম হলে খুব ভালো হয়। তার সমস্ত কথা শুনে মিনা তার পার্লারের চাকরির কথা বললে সামাইরা রাজি হয়ে যায়। তারপর থেকে গত 6 মাস সে এখানে পার্ট টাইমতেই কাজ করছে। তবে গত শনিবার রবিবার সে আসেনি, ফোন করেও পাওয়া যায়নি। সবাই ভেবেছি যে অসুস্থ হয়ে পড়েছে। শুনেছে ওলসুর বাজারের কাছে সামাইরা থাকে, যাতে খ্রিশ্চান। অশ্বিনী সব কথা শুনে মিনাকে পরের দিন পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। সামাইরার একটা স্কেচ তৈরি করতে হবে। AR পুরমের এসটিডি বুথের মালিক মিস্টার বে একটি টিভি রিপেয়ারের দোকান চালান। খোঁজ নিয়ে দেখা গেল যে সে কিছুই জানে না। সারাদিন কত লোক আনাগোনা করছে, এখন সবার কাছেই মোবাইল। তাহলেও মাঝে মাঝে পাশের বস্তি থেকে লোকেরা ফোন করতে আসে। সেখানে সব ওয়ার্কার্সদের বাস। তৃণার ছবি দেখানো হলে দোকানের মালিক সাফ জানায় যে সে তাকে চেনে না, কোনোদিন দেখেইনি। তারপর সে তাড়াহুড়ো করে কোথায় যেন চলে গেল। ইতিমধ্যে পুলিশের কাছে এটা পরিষ্কার যে গোল্ডেন চ্যারিয়ট বিল্ডিংয়ের CCTV ক্যামেরার রেকর্ডিং হ্যাক করা হয়েছে। না হলে ভাবতে হবে যে কোনো ভুতুড়ে কাণ্ড। ম্যাসাজ পার্লারের মিনা পুলিশ স্টেশনে স্কেচ আর্টিস্টের সঙ্গে বসে সামাইরার ছবি আঁকিয়েছে। ছবি দেখে তো সবাই থ। এ যে অন্য এক মেয়ে, গোল মুখ, সোজা চুল, চটুল চাহনি, পুরু ঠোঁট, আবার ঠোঁটের পাশে কালো তিল। অশ্বিনী তার চেম্বারে বসেছিল। আজকে বাবা ও মায়ের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে। বিষয়টা আর কিছুই নয়, বাড়িতে তার বিয়ের জন্য পাত্র খোঁজা চলছে। কিন্তু সে তো এখন বিয়ে করতেই চায় না। তার যে কাজ সেটা বোঝার মতন লোকের বড়ই অভাব। এই সময় দরজার কাছে এক ভরাট পুরুষকণ্ঠ ভেসে এলো। এক্সকিউজ মি, আমি কি ভিতরে আসতে পারি? অশ্বিনী চোখ তুলে তাকিয়ে দেখল ভদ্রলোকের বয়স 30-এর কাছাকাছি, মানে প্রায় তারই সমবয়সী। অশ্বিনী তাকে ভিতরে আসতে বলে, সামনের চেয়ার দেখিয়ে দেয়। অশ্বিনী স্বভাব অনুযায়ী আগন্তুককে ভালো করে জরিপ করতে থাকে। তার মনে হয় এই ব্যক্তিটি ইন্ডিয়ার বাইরে থেকে সদ্য দেশে ফিরেছে। গায়ের রং খুব ফর্সা, আর ব্যাঙ্গালোরের এই সময়ের মনোরম আবহাওয়াতেও ঘামের চিহ্ন স্পষ্ট। হাতে বিলাতি ঘড়ি, ব্র্যান্ডেড পোশাক আশাক, আর হাতে রয়েছে একটা মিনারেল ওয়াটারের অর্ধেক খালি বোতল। তবে মুখে চোখে প্রবল উৎকণ্ঠার চিহ্ন বর্তমান। কিছু কারণে মনে হলো মনটা বিষণ্ণ। ব্যক্তিটি চেয়ারে বসতে বসতে বলে, হ্যালো, আমার নাম সুজিত মিত্র, আমি তৃণার ভাই। অশ্বিনী তার চেয়ারে এবার নড়ে চড়ে বসে। সুজিত বলতে থাকে, আমি বাবা ও মা কানাডাতে সেটেল। তৃণা এখানে চাকরি করছিল। তার সাথে সপ্তাহে প্রায় 2 বার কথা তো হতোই, কিন্তু লাস্ট 2 সপ্তাহে তার কোনো খবর নেই। ফোনটাও সুইচ অফ ছিল। এর মধ্যে সুজিতও নানান কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু পরে তৃণার অফিসে ফোন করে জানতে পারে যে তৃণার মার্ডার হয়েছে। মাথার উপর আকাশ ভেঙে পড়ে। সে সোজা ইন্ডিয়ার ফ্লাইট ধরে। বাবা মাকে অবশ্য কিছু জানানো হয়নি। অশ্বিনী বলে, আমি সত্যিই খুব দুঃখিত আপনাদের লসের জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করছি এই খুনের কিনারা করবার, কিন্তু এখনও সেরকম কোনো সূত্র আমাদের হাতে আসেনি। সত্যি কথা বলতে কি,
আপনার দিদি একজন রহস্যময়ী নারী। তা আপনি কি কিছু সাহায্য করতে পারবেন এই ব্যাপারে? তার বর্তমান জীবন কি এবং কাদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তার কিছুমাত্র যদি আপনি জেনে থাকেন তো প্লিজ সবটুকু আমাদের বলুন। সুজিতের চোখ ছলছল করে ওঠে। সে বলে, বলতে তো আমাকে হবেই আজ, না হলে এই যে বড় অন্যায় হবে তার সাথে। সুজিত এবার বলতে শুরু করে। আজ থেকে প্রায় বছর 32 আগেকার কথা। কলকাতার ভবানীপুরের একটি ছোট্ট বাড়িতে আজ খুশির মেলা। বিমল ও শর্মিলার প্রথম কন্যা সন্তান এসেছে। নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছে তারা। তুলতুলে নরম মিষ্টি ছোট্ট হাত দুটো সবসময় কিছু ধরার চেষ্টা করছে। নামকরণ হলো তৃণা। এরপর বছর 3 পর জন্মায় একটি পুত্র সন্তান। ভাই বোন বাবা মা নিয়ে ছিল ছোট্ট সুখের সংসার। বিমল তার সাধ্যমতো 2 সন্তানকে সমানভাবে পড়াশোনা শেখান। তার কাছে ছেলে ও মেয়ের মধ্যে কোনো ফারাক ছিল না। স্টেট গভর্নমেন্টের চাকরির অল্প মাইনেতে পুরো পরিবারকে খুশিতে রাখতে চেষ্টা করতেন তিনি। তার এই প্রচেষ্টা ব্যর্থ যায়নি। ছেলে মেয়ে দুজনেই পরীক্ষায় ভালো রেজাল্ট করত। তৃণা খুব ভালোভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক হয়েছিল। ইচ্ছে ছিল সে সাংবাদিকতা পড়বে অথবা এমন কিছু একটা করতে চাইতো যেটা তার মনের গভীরে অ্যাডভেঞ্চার প্রিয়তার সার্থকতা খুঁজে পাবে। ছোটবেলা থেকে বাবার উৎসাহে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করত। বিমল সবসময় চাইতো মেয়ের যেন সব কিছুর সাথে মোকাবিলা করার সামর্থ্য থাকে। এদিকে তার ভাইও কিন্তু কিছুতে কম ছিল না। স্কুলের শিক্ষা শেষ করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো রেজাল্ট করে দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায়। সময়ের ধারার সাথে তৃণার সঙ্গে একদিন সিদ্ধার্থর পরিচয় হয়। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক অতীব গভীর হয়। তৃণার সব সময় স্বপ্ন ছিল দুজনে মিলে কোনো ইনস্টিটিউট বা কোম্পানি তৈরি করবে। সিদ্ধার্থ আর তৃণা বিবাহ বন্ধনে আবদ্ধ হল। দুজনেই তখন চাকরি করছে। তৃণা অবশ্য সিদ্ধার্থ থেকে রোজগারটা বেশিই করত। দুজনেই ব্যস্ত হয়ে উঠেছিল নিজের নিজের কাজের ক্ষেত্রে। সময় দিতে পারছিল না, ফলে দূরত্ব তৈরি হচ্ছিল। যখন হুঁশ ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। সিদ্ধার্থ অন্য মহিলার সঙ্গে অ্যাফেয়ারে লিপ্ত হয়েছিল। শেষ পর্যন্ত দুজন আলাদা হয়ে যায়। সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এদিকে তৃণার ভাইও ইঞ্জিনিয়ারিং পাশ করে ক্যাম্পাস ইন্টারভিউতে ভালো কোম্পানিতে চাকরি পায়। তৃণা তো এর মধ্যে পুনে ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে MBA করার প্রস্তুতি নেয়। শেষ পর্যন্ত এক বন্ধুর চেষ্টায় সে দিল্লিতে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি পায়। তৃণা কলকাতা থেকে দূরে থাকতে চাইছিল। তার ভাইও মুম্বাইতে খুব ভালো চাকরি পেয়ে বাবা আর মাকে সাথে নিয়ে ভবানীপুরের বাড়িটি বিক্রি করে সেখানে চলে যায়। দিল্লিতে তৃণা নতুন উদ্যমে কাজে যোগ দেয়। সঙ্গে সঙ্গে ডিস্টেন্স করেসপন্ডেন্স কোর্সও চলতে থাকে। এইভাবে প্রায় 2 বছর কেটে গেল। কিন্তু হঠাৎ এক রাত্রের ঘটনা তার জীবনকে আমূল পাল্টে দিয়েছিল। সে রাত্রে অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তৃণার। তৃণা আর তার আরেক মহিলা সহকর্মী স্কুটারে করে বাড়ি ফিরছিল। রাস্তাটা কিছুটা শুনশান ছিল। কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে যে তাদের স্কুটারকে ফলো করছে একটা টয়োটা ইনোভা গাড়ি। কিছুটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা স্কুটারকে গার্ড করে দাঁড়ায়। গাড়ি থেকে 2টি লোক বেরিয়ে এসে তাদের
রাস্তা আটকায় ও অসভ্য ইঙ্গিতে গাড়িতে উঠতে বলে এবং আস্তে আস্তে এগিয়ে এসে ওদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এক লহমায় ঘটনাটা ঘটে যায়। তৃণা এক নিমেষে লোক দুটোকে লাথি মেরে ঘায়েল করে। একজন উঠে আবার এগিয়ে আসতেই তৃণার জামাতে লাগানো পিন তার ঘাড়ে সজোরে বসিয়ে দেয়। সে আর উঠতে পারে না। তৃণার নিয়মিত শরীরচর্চা দুদিনে কাজে দিয়েছে। ততক্ষণে সামনে কিছু লোক জমা হয়। কাছের থানাতে নিয়ে যাওয়া হয়। পুলিশ অফিসার তৃণার সাহসের প্রশংসা করে বলে, প্রত্যেক মেয়ে যদি নিজের আত্মরক্ষা নিজেই করার চেষ্টা করে তাহলে তো এরকম ঘটনা অনেক কমে যাবে। এরপর কয়েকদিন বাদে তৃণার কাছে এলো নতুন এক জবের অফার। ইন্টারভিউ ডেটের সময় SMS জানিয়ে দেওয়া হয়েছিল। যথাসময়ে তৃণা পৌঁছে গিয়েছিল। ইন্টারভিউ নিচ্ছিলেন একজন বছর 40-এর ব্যক্তি, শক্তপোক্ত, রীতিমতো শরীরচর্চা করার চেহারা, চোখ দুটো অসম্ভব রকমের উজ্জ্বল। নিজেকে তিনি মিস্টার AK বিশ্বাস বলে পরিচয় দেন। প্রথমেই তৃণাকে ইন্ট্রোডাকশন দিতে বলেন। খানিকক্ষণ কথা বলেই তিনি বুঝতে পেরেছিলেন যে তৃণা অন্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা, অফুরন্ত এনার্জি আর ফুর্তিতে ভরা। মিস্টার বিশ্বাস এবার সোজাসুজি জানালেন যে তিনি কোনো অ্যাডভার্টাইজিং কোম্পানির লোক নন। তিনি ভারত সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একটি উইংসের সাথে যুক্ত আছেন। সেখানে যারা কাজ করেন তারা সবাই আন্ডার কভার থাকেন, মানে সমাজে তাদের পরিচয় অন্য। দেশের বিভিন্ন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসদের নিঃশেষ করতে তারা নিজের লাইফ রিস্ক নিয়েও কাজ করে যান। এই কাজ একদিকে যেমন খুব অ্যাডভেঞ্চারপূর্ণ, তেমনি বিপদসংকুলও বটে। আমরা আপনার সাহসিকতার পরিচয় পেয়েছি এবং আমরা চাই যে আপনি আমাদের ডিপার্টমেন্টের একজন সদস্য হন। যদি এই কাজে যুক্ত হতে চান তো কল মি, আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সুজিত ক্রমাগত বলে চলে, গত 3-4 বছর এই কাজে যুক্ত ছিল তৃণা। সে একজন আন্ডার কভার স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার, কিন্তু বাইরে সে অ্যাডভার্টাইজিং এজেন্সির এমপ্লয়ি। সুজিত আরও বলে, গত কয়েক বছরে আমি আরও ভালো অপরচুনিটি পাই আর বাবা এবং মাকে নিয়ে কানাডাতে সেটেল হয়ে যাই। তৃণার এই দুঃসাহসিক কাজের কথা সুজিত জানত। ভাই বোনের মধ্যে কোনো কথা গোপনই ছিল না। তাছাড়া কোনো কারণে যদি তৃণার কিছু ভালো মন্দ হয়ে যায় তাহলে নিদেন পক্ষে তার খবর পাওয়ার সুবিধে হবে। গত কয়েকদিন দিদির কোনো খবর না পেয়ে একটু অদ্ভুত লাগছিল। হঠাৎ ইন্ডিয়া থেকে একটা ফোন আসায় সে ঘাবড়ে গিয়ে ফোন কেটে দেয়। কারণ সে জানত তৃণা কখনোই তার বাড়ির লোকেদের কন্ট্যাক্ট নাম্বার দেবে না। তাই তার মনটা ডেকে ওঠে আর সে MG রোডের অফিসে যোগাযোগ করে। সেখান থেকেই ও ঘটনাটা জানতে পারে। সুজিত এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, রীতিমতন ভেঙে পড়ে। অশ্বিনী জলের গ্লাসটা এগিয়ে দেয় সুজিতের দিকে। মনটা তার তৃণার প্রতি এক অদৃশ্য ভালো লাগায় ভরে ওঠে। জীবনের সব প্রতিকূলতা থাকা সত্ত্বেও হার না মেনে নিজেকে গুটিয়ে নেয়নি, বরং নিজের জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকেই ছুটে চলেছিল তৃণা। এই মেয়ে সত্যিই শ্রদ্ধার যোগ্যা, কিন্তু তার আসল পরিচয় তো গোপনই রাখতে হবে তদন্তের স্বার্থে। অশ্বিনী আবার সুজিতকে জিজ্ঞাসা করে, গত কয়েক মাসে কখনো তৃণা এমন কিছু বলেছিল যা থেকে তার খুনের কোনো সূত্র খুঁজে পাওয়া যায়? সুজিত বলে, না, সেরকম তো কিছু বলেনি। তবে একবার বলেছিল, ভাই, যদি কখনো আমার কিছু খারাপ খবর শুনিস
বা যদি আমার মৃত্যু হয় তাহলে আমার IMD ব্যাংকের লকারটা চেক করিস। অশ্বিনী এবার তার তদন্তের মোড় ঘুরিয়ে তার চিন্তাধারাকে অন্য পথে চালিত করল। চন্দ্রকে বলল, তৃণার গাড়ির নম্বর ট্রাফিক ডিপার্টমেন্টের সাথে শেয়ার কর। গত 2 মাসে এই গাড়ি কোথায় কোথায় গেছে তার ট্র্যাক রেকর্ড আমার চাই। ইতিমধ্যে MLA কার্তিকের সাথে অ্যাপয়েন্টমেন্টও ফিক্সড হয়ে গিয়েছিল। MLA কার্তিক দেখতে নিপাট ভালো মানুষের মতন, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। গায়ের রং ফর্সা, চোখ দুটো ঢুলু ঢুলু, বয়স বছর 45 থেকে 50-এর মধ্যে। সাদা ধুতির ওপর সাদা শার্ট পরেছিলেন। অশ্বিনী সরাসরি তার প্রসঙ্গে চলে এলো। স্পেশাল ফোন নম্বরটা সম্পর্কে বলে ওঠে যে আমরা জানতে পেরেছি এই নম্বরটা আপনি ব্যবহার করেন। কার্তিক বলে ওঠে, আরে তাতে কি কোনো অপরাধ হয়ে গেছে? একের বেশি ফোন নম্বর তো থাকতেই পারে। অশ্বিনী বলে ওঠে, না না, তাতে কোনো অপরাধ নেই, দেখুন তো এই মেয়েটাকে চিনতে পারেন কি না, বলে তৃণার ছবিটা তুলে ধরে। MLA একবার দেখে মুখ ঘুরিয়ে বলল, না না, একে তো আমি চিনি না। এরপর অশ্বিনী চন্দ্রকে বলল যে সামাইরা নামে মেয়েটির ছবি দেখাতে। কার্তিকের সামনে ছবিটা আসতেই মনে হলো যেন সে ভিতরে ভিতরে কেঁপে উঠেছে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করল না। উল্টে বলে উঠল, না না, আমি এই সব মেয়েদের চিনি না, কেন আমাকে এই বাজে ব্যাপারে জড়াচ্ছেন? নিশ্চয়ই এটি বিরোধী পার্টির ষড়যন্ত্র। অশ্বিনী হেসে উঠে বলল, আরে আপনি রেগে যাচ্ছেন কেন? তারপর কৌতুক করে বলল, আপনি যে গুণের সাগর তা তো আমরা জানি, সেই গুণগুলোর প্রমাণের খোঁজ তো চলছে, চিন্তা করবেন না, আর বেশি দিন নয়, আপনার নামের জয় জয়কার এবার হতেই চলেছে। এই কথা বলে আর না দাঁড়িয়ে সোজা বেরিয়ে এলো। এর মধ্যে সে তার অবশ্য কর্তব্য ঠিক করে ফেলেছে। চন্দ্রকে বলে, কার্তিকের ফোনটা ট্যাপ করার ব্যবস্থা করো এক্ষুনি। তার মনে হয়েছে যে কার্তিক তৃণাকে না চিনলেও সামাইরাকে চেনে। এদিকে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টের রিপোর্ট এসেছে। তৃণার গাড়ি বেশিরভাগ সময় সকালে অফিস থেকে বাড়িতে অথবা কোনো শপিং মলের কাছে দেখা গেছে। তবে প্রায় প্রত্যেক শুক্রবার থেকে রবিবার তার গতিবিধি ছিল সন্দেহজনক। এই দিনগুলোতে প্রায় তার গাড়ি KKR পুরমের কাছে একটি পার্কিং লটে পার্ক করতে দেখা যাচ্ছে। CCTV ফুটেজ থেকে জানতে পারা যাচ্ছে যে এই সময় সে চুড়িদার পাজামা আর ওড়না ব্যবহার করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো STD বুথের যে নাম্বার পাওয়া গিয়েছিল সেই জায়গাটা ওই পার্কিং লট থেকে প্রায় 20 মিটার দূরে হবে। অশ্বিনী প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি বের করতে বলে চন্দ্রকে। শিগগিরি করো, KR পুরমের টিভি রিপেয়ারের দোকানে যেতে হবে। মিস্টার বেগ, দোকানের মালিক, তখন তার দোকানেই ছিলেন। পুলিশকে আসতে দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া। অতি কষ্টে বললেন, ম্যাডাম কি হলো? অশ্বিনী বলে ওঠে, দোকানের তল্লাশি নিতে হবে। দোকানদার বলে ওঠে, আমি তো জানি না কিছু, আমি তো কিছু করিনি। দোকানের ভিতর ডাই করে রাখা ইলেকট্রনিক্স পার্টস, টিভি, তাছাড়া টুল বক্স। একপাশে রয়েছে একটি টেবিল যেখানে বসে রিপেয়ার করা হয়। টেবিলের ড্রয়ার চেক করার সময় হঠাৎ একটা সুইচ দেখতে পাওয়া যায়। সুইচ টেপার সাথে সাথেই পিছনের দেওয়ালে একটা ছোট হাফ দরজা খুলে যায়। সেই দরজা দিয়ে হাঁটু মুড়ে ভিতরে ঢুকতেই অবাক হবার পালা। একটা 4 ফুট দৈর্ঘ্যের ও 8 ফুট প্রস্থের ঘর। একদিকে রয়েছে একটি আয়না, তার সামনে
মেকআপের সরঞ্জাম, অপরদিকে মেয়েদের সস্তা চটুল জামা কাপড়, পরচুলা, আর আছে একটা মানুষের মুখের নকল। সে মুখটা দেখে আর কোনো সন্দেহই রইল না, অবিকল সামাইরার মুখের আদল। ঘটনাটি ক্রমশ পরিষ্কার হতে লাগলো। তৃণাই সামাইরা আর সামাইরাই তৃণা, প্রস্থেটিক মেকআপের কামাল। স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার্সদের ছদ্মবেশ ধারণ করারও ট্রেনিং দেওয়া হয়। দোকানদার মিস্টার বেগকে থানায় নিয়ে আসা হলো। প্রথমে তো সে কিছুই বলতে চায় না। তারপর সে বলল যে প্রায় 3 বছর ধরে তিনি এই ম্যাডামকে চেনেন। তার এই দোকান থেকে অনেক স্পেশাল অপারেশন করা হয়েছে। এটা একটা গোপন ঘাঁটি। তার দোকানে যে গোপন জায়গাটা আছে সেটা যদি দেশের জন্য কোনো ভালো কাজে লাগে তাতে তিনি নিজেকে ধন্য মনে করেন। মিস্টার বেগ এসটিডি বুথের থেকে ম্যাডামকে ফোন করতেন কখন কোন জায়গায় যেতে হবে সেসব জানানোর জন্য। গত 3-4 মাস ধরে ম্যাডাম হোয়াইটফিল্ডের ম্যাসাজ পার্লারে যাচ্ছিলেন। তার দোকান থেকে মেকআপ করে তিনি যেতেন। সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন একটা লোক দোকানের সামনে ঘুরঘুর করছিল। দোকানে এসে নানান প্রশ্ন করতে থাকে আর উঁকি ঝুঁকি দিতে থাকে। সন্দেহজনক হওয়ায় ম্যাডামকে ফোন করে জানায় এই কথা। তার কয়েকদিন পরেই তো এই ঘটনা ঘটল। ম্যাডামের প্রতি তার অসম্ভব শ্রদ্ধা। এইটুকু মেয়ে তার বিপদের কথা ভুলে গিয়ে দেশের কাজে নিজেকে নিয়োজিত করেছিল। দোকানদার জানে এই কাজে অনেক বিপদ, আর একবার কোনোভাবে কিছু ভালো মন্দ হয়ে গেলে সরকার তার আসল পরিচয়টা প্রকাশই করে না। তাই সেও মুখে কুলু পেটেছিল। এদিকে এমএলএ কার্তিক তার কার্যালয়ে নিজের ব্যক্তিগত সচিবের সাথে পরামর্শ করতে বসেছে। তার ভাবমূর্তির উপর বিপদ ঘোরাফেরা করছে যে। বেঙ্গালুরু আর হায়দ্রাবাদের বর্ডার তেনুকুন্ডার কাছে বেআইনি অস্ত্রের কনসাইনমেন্ট ভর্তি গাড়ি একটা বাড়িতে লুকিয়ে আছে। ফোন করে কন্ট্যাক্ট করতে পারা যাচ্ছে না কার্তিকের সঙ্গে। খবর পাওয়া গেছে তার মোবাইল ফোন ট্যাপ করা হয়েছে। কার্তিক একটু অন্যমনস্ক হয়ে যায়। সামাইরার সঙ্গে তার পরিচয় হয়েছিল ম্যাসেজ পার্লারে। সাধারণত এই দিনগুলোতে সে আয়েশ করতে যেত। মেয়েটাকে দেখেই তার উপর মোহ জন্মে যায়। সবচেয়ে আকৃষ্ট করত ঠোঁটের পাশের কালো তিলটা। মেয়েটার ব্যবহারও অন্য মেয়েদের থেকে আলাদা। মেসেজ করার সময় তার সান্নিধ্য খুব লোভনীয় ছিল। ম্যাসেজ পার্লারে তার সাথে ভালো করে পরিচয় হয়ে ওঠেনি। হাইওয়ের কাছে কার্তিকের বাংলোতেও সামাইরা আসত। সামাইরার মদের প্রতি ভীষণ আসক্তি ছিল। বাংলোতে আসলেই সামাইরা মদের বোতল খুলে বসত আর গ্লাসের পর গ্লাস শেষ করত। সেখানে মদ খেতে খেতে নানান কথা হতো। সামাইরার কাছে কার্তিক এক খোলা বই ছিল। অন্তরঙ্গ মুহূর্তে অনেক গোপন কথা কার্তিক ফাঁস করেছিল সামাইরার কাছে। এভাবেই মদের নেশায় দুজন মাতাল হয়ে গিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে রাতের গল্প শেষ হতো তার সকালবেলা উঠলে তার কিছুই মনে থাকতো না। হঠাৎ করে কয়েকদিন যাবৎ সামাইরার কোনো খবর নেই। কার্তিকের সমস্ত বেআইনি কার্যকলাপের উপর পর্দা ফেলে রাখতে সাহায্য করেছে পুলিশ ডিপার্টমেন্টেরই লোকজন, কিন্তু বিনা পয়সায় নয়, নিয়মিত তাদের দাবি পূরণ করতে হয়। আর সেদিন তো তার বাংলোতে যে মিটিং হয়েছিল তখন সামাইরা সেই সময় সেখানে উপস্থিত ছিল। সেই মিটিংয়ে শহরের অনেক নামী ব্যক্তি এসেছিলেন। সামাইরা মিটিংয়ের আগে হঠাৎ এসে উপস্থিত হয়েছিল, কিন্তু সেদিন তার আসার কথা ছিল না।
সামাইরা বলল যে তার কোনো জরুরি কাজ আছে পরের শনিবার, তাই সে আজ এসেছে। এরপর কার্তিক ভেবেছিল সামাইরা অন্য ঘরে নিশ্চিন্তে মদ খাচ্ছে, কিন্তু তার ভুল ভেঙেছিল। সবার অলক্ষ্যে কখন যে সে মিটিংয়ের ঘরে বাইরে এসে দাঁড়িয়েছিল তা কেউ জানতে পারেনি। বিড়ালের মতো নিঃশব্দে সে জানালার পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। এই সময় মিটিং থেকে একজন ঘরের বাইরের ওয়াশরুমে যাওয়ার সময় সামাইরাকে দেখে ফেলে। সামাইরা অবশ্য তাড়াতাড়ি সরে গিয়েছিল। তার এই আচরণ খুব অদ্ভুত লেগেছিল। যেখানে সামাইরা কার্তিকের সমস্ত অপকর্মের খবর জানত, সেখানে লুকিয়ে শোনার তো কোনো কারণ ছিল না। সেদিন মিটিংয়ে বেআইনি অস্ত্রের একটা ডিল হওয়ার ছিল। তাছাড়া বিরোধী নেতা সুকুমারনকে পৃথিবী থেকে সরানোর ষড়যন্ত্রও করা হচ্ছিল। গোল্ডেন চ্যারিয়টের 7 তলায় সুজিত তার দিদির মৃতদেহ দাহ করার পর বাকি শ্রাদ্ধ শান্তির কাজ যথাসম্ভব করার চেষ্টা করছে। অশ্বিনীর সঙ্গে সুজিতের এর আগে বেশ কয়েকবার দেখা হয়েছে। তৃণার শ্রাদ্ধের দিনও অশ্বিনী সেখানে উপস্থিত আছে। পুলিশ জীবনের নানান ঘটনার সঙ্গে অশ্বিনী মোকাবিলা করেছে, কিন্তু আজ তৃণার স্মরণে তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মনে মনে ভাবে যে এই নারীর বলিদান কি কখনো কেউ মনে রাখবে? আজ সমাজ শিক্ষা প্রযুক্তির দিক থেকে উন্নত হলেও মানুষের মন এখনো সেভাবে বিকশিত হয়নি। শিক্ষা মানুষের মনের প্রসার ঘটায়নি। এখনো মেয়ে সন্তান জন্মালে তাদের বোঝা বলে মনে করা হয়। মেয়েরা শুধু সন্তানের জন্ম দেবার মেশিন নয়, বা পুরুষের শারীরিক চাহিদা মেটাবার পণ্য নয়। অশ্বিনী সত্যিই ভাবুক হয়ে ওঠে। এরপর অশ্বিনী গোল্ডেন চ্যারিয়টের সিসিটিভি ক্যামেরাকে হ্যাক করার বিষয়ে আইটি ডিপার্টমেন্টের সাথে কথা বলে। সে বুঝতে পারে যে হতে পারে হ্যাকারকে বিল্ডিংয়ের কাছে আসতে হয়েছে। বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ থেকে তো এর কিছুই জানা যাবে না। অশ্বিনী এবার অন্য রাস্তা ধরল। বিল্ডিংয়ের অপর পারে একটি কেক শপ, একটি বিউটি পার্লার আর রিটেল শপ রয়েছে। তৎক্ষণাৎ এই 3টি জায়গায় পুলিশের টিম পৌঁছে গেল। ধারণা ঠিক ছিল। রিটেল শপের সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে সেদিন বৃষ্টির দিন ছিল। রাত প্রায় 8টার সময় একটু আগেই তৃণার নীল গাড়িটা বিল্ডিংয়ের মধ্যে ঢোকে। এর ঠিক 3 মিনিট পরেই একটা মেরুন কালারের অল্টো গাড়ি এসে বিল্ডিংয়ের মেন গেট ছাড়িয়ে একটু এগিয়ে যায়। তারপর মেইন গেট ছাড়িয়ে একটু এগিয়ে মেন রাস্তার একপাশে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। সেদিন খুব বৃষ্টি পড়ছিল। সিকিউরিটি চেঞ্জ হওয়ার সময় রাত 8টা। এরপর আরেকজন সিকিউরিটি বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে গেটের সামনে দাঁড়ায়। তারপর দুজনে মিলে অফিস ঘরের দিকে যায়। এই সময় অল্টো গাড়ি থেকে রেইনকোট পরা একটি লোক বেরিয়ে এলো। তারপর মেন গেটের পাশের ছোট জায়গাটা দিয়ে ভিতরে ঢুকে যায়। এরপর প্রায় 9 মিনিট পর লোকটাকে আবার বেরিয়ে আসতে দেখা যায়। তখনও সিকিউরিটি দুজন অফিস রুমের মধ্যে ছিল, কারণ গেটের সামনে তাদের দেখা যাচ্ছিল না। অল্টো গাড়ির নম্বরটা নোট করা হলো, আর ট্রাফিক পুলিশের সাথে কথা বলে এই গাড়ির ট্র্যাক রেকর্ড বার করতে বলা হলো। সুজিতের সঙ্গে আইএমডি ব্যাংকের ম্যানেজারের কথা হয়েছিল। তিনি সুজিতকে পুলিশের থেকে একটা অনুমতিপত্র নিয়ে দেখা করতে বলেন। অশ্বিনী ডিসিপিকে ফোন করে কথা বলে আর অনুরোধ করে তিনি যেন ব্যাংকে কথা বলে রাখেন। অশ্বিনী আর সুজিত ব্যাংকে পৌঁছায়। মিস্টার সুন্দরম আইএমডি ব্যাংকের
ইউবিটি সিটি ব্রাঞ্চের ম্যানেজার। তিনি ওদের তার চেম্বারে বসান, তারপর তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে পাঠান। ফর্মালিটি অনুযায়ী একটা রেজিস্টারে নাম সই করে 3 জন লকার রুমের দিকে এগিয়ে যায়। লকার নাম্বার 212-তে চাবি ঘুরিয়ে ব্যাংক ম্যানেজার চলে যান। এবার সুজিত লকার থেকে একে একে 3টি পেন ড্রাইভ, একটি ডায়েরি আর কিছু সার্টিফিকেট বের করে নিয়ে আসলো। সুজিত খানিকটা বিহ্বল হয়ে উঠল, তার মন ভারী হয়ে আসছে। অশ্বিনী বুঝতে পেরে বলে ওঠে, মন খারাপ হওয়া খুব স্বাভাবিক, কিন্তু এখন তো মনকে শক্ত করতে হবে। যারা তৃণার মৃত্যুর জন্য দায়ী তাদেরকে ধরতে হবে, তো শাস্তি দিতে হবে। সেটাই এখন সবচেয়ে প্রথম লক্ষ্য হওয়া উচিত। এরপর সুজিত নিজেকে সামলে নেয়। মোটর ভেহিকলসের থেকে জানা গেছে যে অল্টোর নাম্বারটা ভুয়ো। ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে জানা যাচ্ছে যে গাড়িটা সেদিন দেখা গেছে হোয়াইটফিল্ডের দিক থেকে আসতে। এরপর তৃণার গাড়ির পিছন পিছন সেই বিল্ডিংয়ের ধারে এসে দাঁড়ানোর পর গাড়িটা হাইওয়ের পাশে একটা ডান্স বারের কাছে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিল। ডান্স বারের পাশে ছিল একটা এটিএম। সেখানকার সিসিটিভি ফুটেজে অল্টো গাড়ি থেকে দুজনকে বেরোতে পরিষ্কার দেখা যায়। জুম করে দুজনের চেহারা ভালো করেই দেখা যাচ্ছে। অশ্বিনী ডিসিপির সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করল এবং হেড অফিসে দেখা করার জন্য বেরিয়ে গেল। আজ এমএলএ কার্তিকের বাড়িতে খুব রমরমা। তার জন্মদিনের পার্টিতে শহরের নামি দামি বিল্ডার্স, উচ্চপদস্থ কর্মচারী, সেলিব্রিটি, নামি কোম্পানির সিইও সবাই উপস্থিত। এমএলএ কার্তিক আজ খুব খুশি। বেআইনি অস্ত্রের ভালো খরিদ্দার পাওয়া গেছে তো। চারিদিকে মদের ফোয়ারা ছুটছে। স্বল্প বসনা লাস্যময়ী হস্টেসরা গেস্টদের দেখভাল করার জন্য প্রস্তুত। রিটায়ার্ড আর্মি অফিসার ক্যাপ্টেন জগদীশ এমএলএ কার্তিকের সঙ্গে সুইমিং পুলের এক কোণে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ কার্তিকের শরীরে বিদ্যুতের ঝলক খেলে যায়। এ কি, সামনে কে এগিয়ে আসছে? এও কি সম্ভব? এ কিছুতেই হতে পারে না। এ যে সামাইরা। এমএলএ কার্তিক চমকে উঠে অসতর্কতায় সুইমিং পুলের জলে পড়ে যায়। সামাইরা এগিয়ে আসতে থাকে। ক্যাপ্টেন জগদীশের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। প্রশ্ন করে তাকে, কি স্যার, কেমন আছেন? আমাকে দেখে এমন ঘাবড়ে গেছেন কেন? চারিদিক থেকে অন্যান্য আমন্ত্রিতরাও এগিয়ে আসে সুইমিং পুলের দিকে। কার্তিক এখনও জলের মধ্যে, তার হতভম্ব ভাবটা কাটেই। ক্যাপ্টেন জগদীশ কাষ্ঠ হেসে বলে ওঠে, কি আবার হবে, কিছু না। বলতে বলতে পিছনে হটতে থাকে। তার সারা মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। সামাইরা বলে চলে, কি হলো, আপনার কি শরীর খারাপ লাগছে? ততক্ষণে ক্যাপ্টেন জগদীশ বলতে থাকে, এ কি করে সম্ভব? তোমাকে তো মেরে ফেলা হয়েছে, আবার কিভাবে বেঁচে উঠলে? এমএলএ কার্তিক জলের মধ্যে বিড়বিড় করে রাম নাম জপ করতে লেগেছে। এবার সে সাঁতরে ওপর পারে যেতে চেষ্টা করল। ক্যাপ্টেন জগদীশ খাবি খেতে থাকে। সামাইরা বলে ওঠে, আমি কিভাবে বেঁচে গেলাম তা না হয় জেলে বসেই শুনবেন। আপাতত আপনাদের খেলা শেষ। আপনাদের সমস্ত অপরাধের প্রমাণ আমি দেব। পালানোর বৃথা চেষ্টা করবেন না। চারিদিকে পুলিশের লোক ঘিরে রেখেছি। এবার সে এগিয়ে গিয়ে হ্যান্ডকাফ করিয়ে দেয় জগদীশের হাতে। নিউজ
চ্যানেল থেকে যারা এই হাই প্রোফাইল পার্টি বা পেজ 3 কভার করতে এসেছিলেন তাদের ভাগ্যে দুর্দান্ত স্টোরি জুটে গেল। পুলিশের জিপে 2 মক্কেলকে তুলে দিয়ে অশ্বিনী তার গাড়িতে ফিরল। সামাইরার থেকে তাকে আবার নিজের রূপে ফিরে আসতে হলো। পরচুলা আর মেকআপ তুলতে তুলতে ভাবছিল এই নাটকীয়তার দরকার ছিল, যাতে সবার সামনে অপরাধটা প্রমাণ করা যায়, যেখানে লুকিয়ে চুরিয়ে নয়, আসল কালপ্রিট কোনোভাবে যেন ফসকে না যায় এবং দোষ স্বীকার করে সবার সামনে। পরদিন সকাল থেকে সমস্ত নিউজ চ্যানেলে একটাই খবর বারবার প্রচারিত হচ্ছে। পুলিশের কর্মদক্ষতার জন্য ভূয়সী প্রশংসাও করা হচ্ছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ আজ প্রেস কনফারেন্স ডেকেছেন সকাল 11টার সময়। কনফারেন্স হলে এতটুকু ফাঁকা জায়গা নেই। ডিসিপি গৌরচন্দ্রিকা না করেই বলতে শুরু করলেন। তিনি এই রহস্যের কিনারা করার পুরো ক্রেডিট সিনিয়র ইন্সপেক্টর অশ্বিনী দিবাকরকে দিলেন, আর সমস্ত বৃত্তান্ত অশ্বিনীর মুখ থেকে বলার জন্য তার দিকে মাউথ পিসটা এগিয়ে দিলেন। এবার অশ্বিনী আরম্ভ করল। ত্রিনার মৃত্যু থেকে একবারের জন্য অনুমান করা যায়নি যে তারা তাবড় অপরাধীদের নাকাল পাবে এবং তাদের হাতকড়া পরিয়ে সবার সামনে দাঁড় করাতে পারবে। এমএলএ কার্তিক যে নানান অপরাধের সঙ্গে যুক্ত তার খবর আগের থেকেই ছিল, কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে তাকে ধরা সম্ভব হচ্ছিল না। অশ্বিনী এবার আরও বলে, একজন পুলিশ অফিসার হয়ে আজ আমার একথা বলতে সত্যিই গভীর দুঃখ হচ্ছে যে কোনো কোনো পুলিশ অফিসারের জন্য আমাদের গোটা ডিপার্টমেন্টের বদনাম হয়। শস্যের মধ্যেই ভূত। আজকে ত্রিনার মৃত্যু হয়েছে ইউবি সিটি থানার ইন্সপেক্টর মিস্টার অশোক চন্দ্রানের হাতে। মার্ডারের দিন অশোককে আমরা হাইওয়ের পাশে এটিএমের একটি সিসিটিভি ফুটেজ থেকে ট্র্যাক করি। তার সাথে ছিল এক সঙ্গী যে ক্যামেরার ফুটেজ হ্যাক করতে সাহায্য করেছিল। এরপর সে কয়েকদিনের জন্য কোভিড হয়েছে বলে ছুটিতে চলে যায়, যাতে এই খুনের তদন্ত তাকে না করতে হয়। জেরার চোটে সে স্বীকার করেছে পয়সার লোভেই সে এমন কাজ করেছে, আর তাকে এই কাজে নিযুক্ত করেছিলেন স্পেশাল ইনভেস্টিগেশনের চিফ রিটায়ার্ড ক্যাপ্টেন জগদীশ। এখন প্রশ্ন হচ্ছে কেন? অশ্বিনী বলে চলে, আমাকে আজ ত্রিনার আসল পরিচয় দিতেই হবে। ত্রিনা অ্যাডভার্টাইজিং এজেন্সির একজন এমপ্লয়ি ছিলেন না, তিনি ছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন উইংসের অফিসার। দিল্লি থেকে এখানে তাকে বিশেষ অপারেশনের জন্য পোস্টিং করা হয়েছিল। নিজের জীবন বিপন্ন করে ত্রিনা সমাজের এই নরকের কীটের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, যাতে সুযোগ মতো এদের হাতকড়া পরানো যায়। ত্রিনা মেকআপের সাহায্যে নিজেকে একদম বদলে ফেলে এবং ক্রমশ সে নিজের লক্ষ্যে এগোতে থাকে। নাম ধারণ করে সামাইরা। এই ছদ্মবেশে সে কার্তিকের অনেক কাছে চলে আসে। বাংলাতে মদের ও সামাইরার দেওয়া ড্রাগের নেশায় কার্তিক তার জীবনের বহু গুপ্ত কথা ফাঁস করে তার কাছে, এবং সেটা সামাইরার দেহে লুকোনো ক্যামেরাতে বন্দী হয়ে যায়। কিন্তু বাদ সাধল ক্যাপ্টেন জগদীশ। সে কার্তিকের দুষ্কর্মের সঙ্গী এবং তার সরকারি ক্ষমতা বলে সে কার্তিককে এতদিন বাঁচিয়ে এসেছিল। এর মধ্যে একদিন সামাইরার কাছে খবর আসে কার্তিকের বাংলোতে গোপন মিটিং হতে চলেছে। সামাইরা সেখানে উপস্থিত হয়। কার্তিক অবাক হলেও তাকে পাশের একটা ঘরে অপেক্ষা করতে বলে। সামাইরা সেই ঘর থেকে বেরিয়ে জানালার ফাঁক দিয়ে মিটিংয়ের ছবি তুলতে থাকে, কিন্তু একটু অসতর্কতার বশে তাকে একজন দেখতে পেয়ে যায়। আমার ধারণা
সামাইরা ক্যাপ্টেন জগদীশকে সেখানে দেখে অবাক হয়ে গিয়েছিল, কারণ প্রত্যক্ষ সাক্ষাৎ না থাকলেও সে স্পেশাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সাউথ ইন্ডিয়ার চিফকে চিনত। ক্যাপ্টেন জগদীশ পোড় খাওয়া দাগি লোক। সে সঙ্গে সঙ্গে সামাইরার পিছনে লোক লাগায় এবং সত্যিটা জানতে পারে। এরপর তৃণা যে রিপোর্ট তৈরি করে ইমেল করেছিল সেটাকেও হ্যাক করে ডিলিট করে দেওয়া হয়। তৃণা অপেক্ষা করতে থাকে পরবর্তী পদক্ষেপের জন্য। দিল্লি থেকে কোনো রেসপন্স আসে না। ফোন করে জানানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সফল হয় না। হয়তো তৃণা দিল্লি যাবার প্ল্যানও করে থাকবে। এরই মধ্যে ইন্সপেক্টর অশোক তাকে খুন করে বসে। কিন্তু তৃণা সবসময় তার কাজের ব্যাকআপ পেন ড্রাইভে সেভ করে রাখত। তার পার্সোনাল কালেকশনের জন্য আমরা সেই পেন ড্রাইভ থেকে গোটা ঘটনার ভিডিও ফুটেজ পেয়ে গেছি, যা কিনা কার্তিক, জগদীশ ও তাদের আরও সাঙ্গপাঙ্গদের কঠিন শাস্তি দেবার জন্য যথেষ্ট। আমি আজ আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে তৃণা মিত্রর প্রতি আমাদের অসীম শ্রদ্ধা জ্ঞাপন করছি আর স্যালুট করছি দেশের এই মেয়ের সাহসিকতার প্রতি। সুজিত কনফারেন্স হলের এক পাশে দাঁড়িয়েছিল, তার চোখ ছলছল করে উঠল। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এই ধরনের গল্প নিয়মিত শোনার জন্য। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ধরনের পর্ব নিয়ে। নমস্কার।